একধারে দুই স্কুলের মাস্টারমশাইরা চেয়ারে বসেছিলেন, মাঝখানে জেলা ম্যাজিস্ট্রেট, সামনে টেবিলের উপর ষষ্ঠীচরণ স্মৃতিশীল এবং বগলাপটি রানার্স আপ কাপ সাজানো রয়েছে। কালু মাঠে নামতেই মাস্টারমশাইরা উঠে দৌড় পালালো, আর ম্যাজিস্ট্রেট চেঁচিয়ে পুলিশদের ডাকাডাকি করছিলেন, কোথায় কে তোমরা, এদিকে এসো, এদিকে এসো। কেউ অবশ্য এগিয়ে এলো না। এখানকার পুলিশদের ধারণা কালু শিবের সাক্ষাৎ বাহন, তার গায়ে গুলিও লাগবে না, উপরন্তু শিবের কোপে নিবংশ হতে হবে। ঠিক এই সময় দেখা গেল জয় পতাকা বাবু বীর দর্পে উঠে দাঁড়িয়েছেন। একটা লাল শালুতে ষষ্ঠীচরণ স্মৃতিশীল লেখা, যেটা প্যান্ডেলের মাথায় টাঙানো ছিল। একটা চেয়ারে উঠে শালু খুলে ফেলেন জয় পতাকা বাবু। তারপর সোজা মাঠে নেমে কালুর মুখোমুখি হবেন বলে ভাবলেন এবং যথাযথ কার্য। কালু এমনিতেই রাগী, এত লোক দেখে তার মাথা আরো গরম হয়েছে। তার উপর ভিড়ের মধ্যে সে কাঁঠালের ভুতিটাও খুঁজে পায়নি, আর কোথাও মাঠের চারিদিকে চই চই করে খুঁজেছে। তার চোখ লাল, মুখে ফেনা, গলা দিয়ে ঠিক পাখা গর্জন বেরোচ্ছে। ঠিক এই সময়ে ধুতি পাঞ্জাবি পরা জয় পতাকা বাবুকে সে দেখতে পেল একেবারে মুখোমুখি, এবং দেখলো তার হাতে লাল একটা শালু। লাল দেখে আর মাথা ঠিক রাখতে পারল না কালু, সব ভুলে সে তেড়ে এলো জয় পতাকা বাবুর দিকে। কিন্তু অকুতোভব জয় পতাকা স্যার স্পেন দেশীয় বুল ফাইটারদের মতোই অনায়াস দক্ষতায় স্যালুটা একটু পাশ কাটিয়ে ধরলেন। কালু তেরে আসতেই চট করে সরিয়ে নিল। দিগ্ভ্রান্ত কালু খানিকটা দৌড়ে গিয়ে ভুল বুঝতে পেরে আবার ফিরল এবং আবার মাথা নিচু করে শিখ উঁচিয়েই তেরে এলো। ঢাকাবুকো জয় পতাকা বাবু আবার কালুকে দিগ্ভ্রান্ত করে দিলেন। এই কাণ্ড দেখে পলাতক লোকজনেরা আবার আস্তে আস্তে দু একজন করে ফিরে আসতে, চারিদিকে শুরু হয়ে গেল করতালি ও হর্ষধ্বনি শোনা যেতে লাগলো। এর ফলে জয় পতাকা বাবু খুবই উদ্দীপ্ত হয়ে উঠলেন। লোকে ফুটবল খেলা ছেড়ে তার সঙ্গে ষাঁড়ের লড়াই দেখছে, এটা কম কথা নয়। তিনি দ্বিগুণ উৎসাহে কালু সম্মুখী হলেন এবং আবার কালুকে লাল শালু দিয়ে একবার বোকা বানিয়ে ছাড়লেন। বারবার 3 বার জয় পতাকা বাবু রীতিমতো চন্মনে হয়ে উঠেছেন। বেঁচে থাকার একটা আলাদা স্বাদ পাচ্ছেন। অঙ্ক কষতে বা ছেলেদের পড়াতে তিনি দারুণ আনন্দ পান, কিন্তু এই আনন্দ সেই আনন্দের চেয়ে যেন ঢের বেশি। কালু দিগ্ভ্রান্ত হয়ে গোলপোস্ট বরাবর চলে গিয়েছে এবং গিয়ে থেমেছে। তারপর ঘুরে দাঁড়িয়ে সামনের 2 পায়ের খুঁড় দিয়ে ক্রুদ্ধ ও ভয়াল ভঙ্গিতে মাটি খুঁড়তে শুরু করে দিল। মুখে ফেনা তুলে একটা রণহুঙ্কার দিয়ে তেড়ে আসতে শুরু করেছে ইতিমধ্যে। এদিকে জয় পতাকা বাবু তৈরি, কিন্তু মুশকিল হয়েছে তার পরনে ম্যাটাডোরের পোশাক নেই। তিনি পড়েছেন নিরীহ বাঙালির ঢিলেরা পোশাক, ধুতি আর পাঞ্জাবি। পায়ের পাম শুটাও ষাঁড়ের লড়াইয়ের উপযুক্ত জুতো নয়। ফলে কি হলো, তার কাছা গেল খুলে, এক পাটি জুতো হলো নিরুদ্দেশ।
অকুত ভয় জয় পতাকা বাবু এক হাতে কাছা গুছতে গুছতে অন্য হাতে লাল ঝালু নাড়তে নাড়তে কালুর মুখোমুখি হলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এবারও কালু জয় পতাকা স্যারকে ছুঁতে পারলেন না, দৌড়েই বেরিয়ে গেল। চতুর্দিক থেকে সবাই কালুকে দুয়ো দিল। জয় পতাকা স্যারকে জানালো অভিনন্দন। জয় পতাকাবাবু হঠাৎ বুঝতে পারলেন তাড়াহুড়োই তিনি কাঁচাটা গুজেছেন পাঞ্জাবি সমেত, ফলে পাঞ্জাবি গায়ে টাইট হয়ে তাকে সামনে ঝুঁকতে দিচ্ছে না। এক পায়ে জুতো না থাকাতে শরীরের ভারসাম্য রাখাও কঠিন হয়েছে। কালু যখন পঞ্চমবার তাকে ক্রোধবত্ত আক্রমণ করতে তৈরি হচ্ছে, তখনও জয় পতাকাবাবু রণে ভঙ্গে দিলেন না। অত্যন্ত তৎপরতার সঙ্গে জামাটা টেনে বের করে কাছাটা ঠিক মতো আটতে গেলেন। কালু এবার তেড়ে এলো, বিভীষণ বেগেই এলো। জয় পতাকাবাবু শালুটা নাড়াবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তাড়াহুড়োই এবার কাছার সঙ্গে শালুটা গুজিয়ে ফেলায় ভারী মুশকিল হলো। শালুটা পিছনে গোজা থাকায় জয় পতাকা বাবুকে কালুর দিকে পিছন দিয়ে শালুটা নাড়তে হচ্ছিল। কালু সোজা এসে গুদাম করে কুড়িয়ে দিল জয় পতাকা বাবুকে। সবাই হাই হাই করে উঠল। অঙ্কের এমন মাস্টার যে 7টা শহর খুঁজলেও মিলবে না। গেল গেল রে গেল, অমন একজন মাস্টার ষাঁড়ের গুঁতোয় শেষ হয়ে গেল। কিন্তু না, দিনটা আজ কালুর নয়, আজ জয় পতাকা বাবুরই ছিল। কালু গুঁতো মারল ঠিকই, কিন্তু সঠিক ক্যালকুলেশন করে মারেনি। গুঁতোটা যদিও জয় পতাকা বাবুকে শূন্যে তুলে ফেললো, এমনকি তিনি শূন্যে দুটো সামারসল্টও খেলেন, কিন্তু কালুর শেষ রক্ষা হলো না। ঝড়ের বেগে গুতিয়ে যখন সা করে কালু বেরিয়ে যেতে যাচ্ছে, তখন দেখা গেল শূন্যে ওই ডিগবাজি খেয়েও জয় পতাকা স্যার নির্ভুলভাবে কালুর পিঠে সওয়ার হয়ে গেছেন, ঠিক ঘোড়া সওয়ারের মতোই। তেমনি বুক ফোলানো দীপ্ত ভঙ্গি, মেরুদণ্ড সোজা রেখে উপবিষ্ট, হাতে অবশ্য চাবুকের বদলে লাল শালু। কালুর জীবনেও এই অভিজ্ঞতা প্রথম। এই মফস্বল শহরে সবাই যাকে দারুণ ভয় খায়, কিন্তু তাকে কেউ ঘাটায় না। মুখোমুখি লাল কাপড় দেখানো তো দূরের স্থান, কিন্তু এই একটা লোক শুধু তাকে খেপিয়েই তলেনি, আবার নির্লজ্জের মতো পিঠের উপরে বসেও আছে। কালু আর ফিরল না, দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। কালুর মতো ভয়ঙ্কর ষাঁড়ের এরকম লেজ গবরে হওয়া দেখে দর্শক মণ্ডলীর তুমুল হর্ষধ্বনি দিয়ে উঠল। গন্ডগোল থামলে ম্যাজিস্ট্রেট সাহেব সকলকে উদ্দেশ্য করে গদগদ স্বরে বললেন, এই পৃথিবীতে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ জীব, তা আজ আর একবার প্রমাণিত হলো। হ্যাঁ, পশু শক্তি যে মানুষের কাছে চিরকালই পরাজিত হয়ে আসছে, তার কারণ মানুষের শক্তি, প্রকৃত শক্তি হচ্ছে মানুষ, মানুষের মনুষ্যত্ব আজ তার বীরত্বে। আজ সার্থক নামা জয় পতাকা বাবু মানুষের জয় পতাকাই আবার ঊর্ধ্বে তুলে ধরেছেন। জয় জয় পতাকা বাবুর জয়। সবাই জয়ের ধ্বনি দিয়ে উঠল। বাঙালি দুর্বল, বাঙালির ভিতরেই লুকিয়ে আছে দুর্জয় বাঙালি। স্পেনীয় বিখ্যাত ম্যাটাডোরদের চেয়ে বাঙালি যে কোনো অংশে কম নয়, তা আবার প্রমাণিত হলো। কে বলে বাঙালিহীন? বিজয় সিংহ লঙ্কা জয় করেননি, রবীন্দ্রনাথ নোবেল পাননি, স্বামী বিবেকানন্দ আমেরিকায় ঝড় তোলেননি, গোষ্ঠু পালকি সাহেবদের পাকে রেহাত করেছেন, সুভাষ বোস বার্মা ফ্রন্টে ইংরেজদের তুলনা করেননি, ইত্যাদি ইত্যাদি। এই আবেগপূর্ণ বক্তৃতায় সবাই তুমুল
হাততালি ও হর্ষধ্বনি দিল। এরপর নির্বিঘ্নে খেলাও শুরু হয়ে গেল। শুধু হেড স্যার শুকনো মুখে অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের কানে কানে বললেন, জয় পতাকা বাবুকে কালু কোথায় নিয়ে গিয়ে ফেললো সেটা একটু খোঁজ করা দরকার না? হ্যাঁ, আপনি কয়েকটা ছেলেকে চারিদিকে পাঠিয়ে দিন, এক্ষুনি পাঠিয়ে দিন। কিন্তু মুশকিল হলো, ছেলেরা সব সন্ধ্যেবেলা ফিরে এসে হেড স্যারকে বলল, না স্যার, কালু বা জয় পতাকা বাবুকে শহরের কোথাও খুঁজে পাওয়া গেল না। তবে দৃশ্যটা অনেকেই দেখেছে, কালু তীর বেগে রাস্তা ধরে দৌড়ে যাচ্ছে, তার পিঠে অবিচল জয় পতাকা বাবু বসা, আর স্যার হাতে তার লাল শালু পতাকার মতো উঠছে। দৃশ্যটা যারা দেখেছে তারাও বুঝতে পারছে না ভুল দেখেছে কিনা। খবরটা যখন জয় পতাকা বাবুর বাড়িতে পৌঁছালো, তখন জয় পতাকা বাবুর দাদু জয়ধ্বনি রায় এবং বাবা হচ্ছে জয়োল্লাস রায়, দুইজনই তো জয় পতাকা কালুকে টিট করেছে, এটা তাদের বিশ্বাসই হলো না। জয়ধ্বনি বললেন, যদি এইরকম একটা বীরের কাজ জয় পতাকা করেই থাকে, তাহলে ওকে আমি সোনার মেডেল দেব। হ্যাঁ, বলে দিচ্ছি, আমি তাকে সোনার মেডেল দেব। জয়োল্লাস বাবু বাবা বললেন, আমি কাঁঠাল খেতে বড় ভালোবাসি, কিন্তু কালুর ভয়ে বাজার থেকে কাঁঠাল কিনে আনতে ভরসা হয় না। একদিন পাকা কাঁঠালের গন্ধ পেয়ে আমাকে এমন তারা করেছিল যে আর কহতব্য নয়। কালুকে যদি জয় পতাকা দেশছাড়া করেই থাকে, তবে হরির লুট দেওয়া উচিত। ওদিকে সন্ধ্যেবেলা স্কুলে মিটিং চলছে জয় পতাকা বাবুর বিরুদ্ধে। হুজুরাম স্কুলে সকলেই গর্বিত। ম্যাচে তারা 2 গোলে হারা সত্ত্বেও ম্যাজিস্ট্রেট সাহেব জয় পতাকা বাবুর সম্মানে আগামীকাল স্কুল ছুটি দিতে অনুরোধ করায় হেডমাস্টার মশাও ছুটি দিয়েছেন। কিন্তু তার মুখ শুকনো। কালু জয় পতাকাকে কোথায় নিয়ে গেল? ঘটনার সময় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এই ব্যস্ত বাগিস ব্যোমকেশ বাবু শহরে ছিলেন না। নিখিল জগদীশপুর মাছ ধরা প্রতিযোগিতায় উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখান থেকে গিয়েছিলেন ঈশানগঞ্জ গণশৌচাগারের উদ্বোধন করতে। শহরে ফিরে খবরটা পেয়েই একটা রিক্সা নিয়ে স্কুলে এসে হাজির। এই যে বৃষ্টিবাবু, এসব কি শুনছি? এ তো সাংঘাতিক কাণ্ড মশাই। সেই যে বাঘা যতীন হাত দিয়ে বাঘ মেরেছিলেন, তারপর থেকে ইনফ্যাক্ট বাঙালি তো আর তেমন বীরত্বের রেকর্ড নেই। হ্যাঁ, কি বলেন? ইনফ্যাক্ট আমি তো ভাবছি জয় পরাজয় বাবুকে একটা নাগরিক সম্বর্ধনা দেব। হেড স্যার বিষ্ণুবাবু সসম্ভ্রমে বললেন, দেওয়াই উচিত। ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছিল, তিনি তো জয় পরাজয় বাবুর গুণগানে পঞ্চমুখ। ইনফ্যাক্ট শহরের জনগণও একই কথা বলছে। হ্যাঁ, কি বলেন? তবে হ্যাঁ, ইনফ্যাক্ট বিরূপ প্রতিক্রিয়াও যে নেই তাও বলা যায় না। ইনফ্যাক্ট অনেকে তো খুব চটে গেছে। তাদের বিশ্বাস কালু হচ্ছে স্বয়ং শিবের প্রতিনিধি, তাকে জনগণের সামনে হেনস্থা করা খুব অন্যায় হয়েছে নাকি। আর যার পিঠে চেপে স্বয়ং শিব ঘুরে বেড়ান, তার পিঠে চাপাটাও জয় পরাজয় বাবু ঠিক হয়নি। হ্যাঁ, কি বলেন? খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষ্ণুবাবু সসম্ভ্রমে বলেন, ওর নাম জয় পতাকা, জয় পরাজয় নয়। ও হ্যাঁ, ভুল হয়েছিল। নাগরিক সম্বোধনটা ওকে দেওয়াই স্থির করে ফেলি তাহলে। হ্যাঁ, কি বলেন? অবশ্যই ইনফ্যাক্ট একই সঙ্গে একটা ধিক্কার সভাও হবে। অনেকে তো সমবেতভাবে এই ঘটনার তীব্র নিন্দা করবে। ইনফ্যাক্ট আমাকে দুটো সবারই সভাপতি হতে হবে। আফটার অল সকলেই তো ভোটার, আমাকে সকলের দিকে দেখতে হয়। বিষ্ণুবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, তা তো বটেই। ব্যোমকেশ বাবু উৎসাহিত হয়ে বললেন, একই দিনে শহরের 2 জায়গায় জয় পরাজয় বাবুর নিন্দা এবং প্রশংসা, এ বেশ ভালোই হবে। প্রশংসা করতে গিয়ে তো লোকের মাত্রা জ্ঞান থাকে না, বেশি বলে ফেলে।
নিন্দা করতে গিয়েও ইনফ্যাক্ট তাই হয়। এই এক কেস ব্যাপারটা নিন্দা ও প্রশংসা কাটাকাটি হয়ে যাবে। হ্যাঁ, কি বলেন? তা জয় পরাজয় বাবুকে একটু ডাকুন, আমি ওকে একটু অভিনন্দন জানিয়ে যাই। কৃষ্ণবাবু দুঃখিতভাবে মাথা নেড়ে বললেন, কালু আর জয় পতাকা কারুরই কোনো খোঁজ নেই। অঙ্কিতবাবু চমকে উঠে বললেন, হ্যাঁ সে কি? সব জায়গায় ছেলেরা খুঁজে এসেছে, কালু নেই, জয় পতাকাও নেই। জয় পতাকাকে না পেলেই স্কুল চলবে কি করে ভেবেই পাচ্ছি না। সে আমাদের অঙ্কর জাদুকর, গাধা পিটিয়ে মানুষ করে। ব্যোমকেশ বাবুকে এবার খুবই চিন্তিত দেখালো। অনেকক্ষণ ভেবে বললেন, যদি ধরুন ইনফ্যাক্ট জয় পরাজয় বাবুকে নাই পাওয়া যায়, তাহলে তাহলে কি করবেন? আমরা অতটা ভাবছি না, জয় পতাকা যেখানে যাক ফিরে আসবে। ভজুরাম মেমোরিয়াল স্কুলকে সে বড্ড ভালোবাসে, হ্যাঁ সে বড্ড ভালোবাসে। জয় পতাকা যেখানেই যাক ফিরে আসবেই ও। ব্যোমকেশবাবু চিন্তিতভাবে বললেন, নাগরিক সম্বর্ধনা আর ধিক্কার সভা দুটোই যে পরশুদিন, উনি না এলে তো খুবই মুশকিল। ঢেরা পিটিয়ে দেওয়া হয়েছে, পরশুদিনও যদি জয় পরাজয় বাবুর খোঁজই না পাওয়া যায়, তাহলে তাহলে কি করবেন? তাহলে আমাদের মুরারিবাবুই অঙ্ক করাবেন, কিন্তু উনি বুড়ো হয়েছেন। ব্যোমকেশবাবু এবার গম্ভীর মুখে বললেন, পরশুদিনও জয় পরাজয়বাবু না ফিরলে আমরা নাগরিক সংবর্ধনাটাকে শোক সভা করে দেব। হ্যাঁ, কি বলেন আপনি? ধরেই নিতে হবে ইনফ্যাক্ট উনি মারাই গেছেন। কি ভাই কালু? তার সিদ্ধান্তের কথা ঘোষণা করেই ব্যোমকেশবাবু তড়িৎ পায়ে বেরিয়ে গিয়ে রিকশায় চাপলেন। তার মেলা কাজ। আজ রাতে একটা ব্রিজ খেলা প্রতিযোগিতা, একটা ব্যায়াম প্রতিযোগিতা, একটা গানের জলসা উদ্বোধন করতে হবে। পকেট থেকে একটা ছোট্ট নোট বই বের করে এনগেজমেন্টগুলো দেখে নিয়ে আপন মনেই বললেন, কত কাজ! সকলের মুখেই কেবল ব্যোমকেশ আর ব্যোমকেশ। ব্যোমকেশ ছাড়া কারো চলে না। বাবা, শ্যাম লাহিড়িকে আর কালকে পেতে হচ্ছে না, শুধু ব্যোমকেশকেই পেতে হবে। ওদিকে জয় পতাকাবাবু কি হলো সেটাও একটু দেখা দরকার। এ কথা ঠিক যে তিনি কালুকে নিরস্ত করতে গিয়ে প্রচণ্ড সাহস ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি যে স্পেন দেশে জন্মগ্রহণ করলে একজন প্রথম শ্রেণীর বুল ফাইটার হতে পারতেন, সে বিষয়েও আর সন্দেহ থাকার কথা নয়। কালুকে তিনি নিরস্ত পরাস্ত করেও একেবারে শেষ লক্ষ্যটা হয়নি। লড়াইয়ের শেষ পর্যায়ে কালু তাকে টু মেরে শূন্যে নিক্ষেপ করে এবং তিনি শূন্যে পুরোপুরি দুটো ডিগবাজি খান। এর পরের দৃশ্য যদিও জয় পতাকা বাবুর জয়ই ঘোষণা করে। দেখা যায় তিনি কালুর পিঠে সওয়ার হয়ে বসে আছেন এবং কালু ভীত বিস্মিত হয়ে দিক বিদিক জ্ঞান শূন্য ছুটছে তো ছুটছেই। দৃশ্যটা ভালো হলেও জয় পতাকাবাবু কিন্তু এতে কোনো কৃতিত্ব নেই, কারণ শূন্যে ডিগবাজি খেয়ে কালুর পিঠে সওয়ার হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না। নেহাতি দৈবক্রমে তিনি কালুর পিঠের ওপর এসে পড়েন, কিন্তু লোকে তা জানে না। লোকে এও জানে না যে কালুর গুতোই জয় পতাকাবাবুর মাথায়
এমনই এক সাংঘাতিক ঝাঁকুনি লাগে, যার ফলে তার বুদ্ধিশুদ্ধি গলিয়ে যায় এবং তিনি স্মৃতিভংস হয়ে পড়েন। কালু যখন তাকে পিঠে নিয়ে ছুটছে, তখন জয় পতাকাবাবু বুঝতে পারছেন না ব্যাপারটা কি হচ্ছে। তবে তিনি বুদ্ধিভংস হয়ে পড়লেও স্বাভাবিক জৈব তাড়নায় ছুটন্ত কালুর পিঠ থেকে নামবার চেষ্টা করলেন না, বরং খুব আঁটো হয়ে বসে রইলেন। বসে বসে তিনি চারিদিকের ছুটন্ত বাড়িঘর ও লোকজন দেখতে লাগলেন। এটা কোন শহর তা তিনি বুঝতে পারছিলেন না, যদিও এই শহরেই তার জন্ম। তিনি যে কে তাও তিনি বুঝতে পারছিলেন না। পূর্বাপর কোনো ঘটনাই তার মনে পড়ল না। তিনি শুধু বুঝতে পারছিলেন যে এক বেগমান ষাঁড়ের পিঠে তিনি বসে আছেন। ব্যাপারটা তার কাছে খুবই স্বাভাবিক বলে মনে হচ্ছিল, যেন তিনি রোজই ষাঁড়ের পিঠে চেপে ঘুরে বেড়ান। তাই তিনি হাসি হাসি মুখ করেই বসে রইলেন। শুধু তাই না, রাস্তার দুধারে দাঁড়ানো যেসব লোক বিস্ময় ও আতঙ্কে দৃশ্যটা দেখছিল, তাদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিনন্দনও জানাতে লাগলেন। কালুর জীবনে এরকম অভিজ্ঞতা আর হয়নি। এই শহরে সে ছিল একছত্র সম্রাট। এই অঞ্চলে আরও কয়েকটা ষাঁড় আছে বটে, কিন্তু তারা কেউ কালুর সমকক্ষ নয়। কালুকে তারা রীতিমতো মান্যগণ্য করে, এমনকি নিজেদের ভাষায় হয়তো কাকা, জ্যাঠা বা ওস্তাদ কিংবা মহারাজ বলেও ডাকেও। কালুকে খাতির না করেই বা কিভাবে পার পাওয়া যায়, বা খাতির না করেই বা কে? গুতোর চোটে সে বহু লোককে টিট করেছে। স্বয়ং দারোগাবাবু যে দারোগাবাবু, সেই দারোগাবাবুকেও ছাড়েনি কালু। এমনকি শ্যাম লাহিড়ীর খুনিয়া ডোবারম্যান কুকুরটাও তাকে পথ ছেড়ে দেয়। কালুর পিঠে যখন একটা মাছিও বসবার আগে দুবার ভাবে, তখন এই লোকটা যে কি করে উড়ে এসে জুড়ে বসলো সেটাই কালুর মাথায় আসছে না। যতই ভাবছে কালু, ততই এই হেনস্থা আর অপমানে আরো মাথা গুলিয়ে যাচ্ছে। আর আতঙ্কিত হয়ে সে ছুটছেও প্রাণপণে। আপদটাকে পিঠ থেকে সরাতে না পারলে তার শান্তি নেই। ছুটতে ছুটতে কালু শহর পেরিয়ে গেল। পথশ্রমে তার মুখ দিয়ে ফেনা উঠতে লাগলো, তবু সে থামল না। সে পরিষ্কারই বুঝতে পারছে যে শহরের অন্যান্য ষাঁড় আর তাকে আগের মতো মান্যগণ্য করছে না। লোকেরাও আর তাকে শিবের বাহন বলে কলাটা মূলোটা ভেট দেবে না। শ্যাম লাহিড়ীর ডোবারম্যান কুকুর এবার তাকে দেখলে নির্ঘাত ইংরাজিতে ঘেউ ঘেউ করে দুয়ো দেবে। গায়ের জ্বালা জুড়োতে সামনে নদী দেখে কালু তাতে নেমে পড়ল। নদী, হ্যাঁ, এই নদীটা কিন্তু বেশি জল নেই। নদীতে বেশি জল নেই, কালু পেটটাও ভিজত না জলে। সে নদী পেরিয়ে ডাঙায় উঠল আবার। সামনে পটাশগড়ের ভয়াবহ জঙ্গল। এই জঙ্গলে ঢোকার আগে বাঘের গায়ের গন্ধ পাওয়া যায়। তাছাড়া আরও কত হিংস্র জানোয়ার আছে। ভালুক, চিতা, গন্ডার, বনশুয়োর, বন্য কুকুর আর মোষও আছে। পটাশগড়ের আরও নানা বদনাম আছে, তবে আলো সেগুলো জানে না। সেই বাঘের গায়ের গন্ধটা অবশ্য ভালোই টের পায়। বাঘ হলো পশুর জগতের গুন্ডা বলে গুন্ডা, মাস্তান বলে মাস্তান। তাই অতীতে অনেকবার ধারে কাছে এলেও কালু পটাশগড়ের জঙ্গলে ঢুকতে সাহস পায়নি। কিন্তু আজ তার মাথা ঠিক নেই। কেমন একটা হলো যেন আজ। পিঠের বিচ্ছিরি বোঝাটাকে না নামালেই নয়, এই ভেবে সে জঙ্গলে ঢুকে পড়ল। পটাশগড় ঘন জঙ্গল, লতা পাতায় গাছপালায় একেবারে নিশ্ছিদ্রই বলা যায়।
কোনো একটা ফাঁক দিয়ে একবার জঙ্গলে ঢুকতে পারলে ডালপালায় আটকে লোকটা তার পিঠ থেকে পড়বেই। কালু এই ভেবে জঙ্গলে ঢুকে পড়েছে। কালু জানে না পটাশগড় জঙ্গলে শুধু সে কেন, অমন বাঘা শিকারী শ্যাম লাহিড়ী সে অবধি একবারের বেশি দুবার ঢোকেনি। জঙ্গলের ভিতরে ভুতুরে জলা, চোরা বালি, গভীর খাদ সবই আছে। আছে চোখ, সাপ, বিছে, তাছাড়া আর যা আছে তা নিয়ে লোক বেশি উচ্চবাচ্য করে না। কিন্তু জায়গাটা সবাই এড়িয়েই চলে। এমনকি কাঠুরে বা পাতাকুড়ুনি বা মৌলিরা বড় একটা ইদিক পানে আসে না। এসব জানে না বলেই কালু তার পিঠের অনভিপ্রেত সওয়ারটিকে নিয়ে সবেগে জঙ্গলে ঢুকে পড়ল। জয় পতাকা বাবুর স্মৃতিভংশ হলেও জৈবিক বুদ্ধি লোপ পায়নি। তিনি ঘন ডালপালা দেখে কালুর পিঠে শটান হয়ে শুয়ে পড়লেন উপুড় হয়ে। তাতে খুব একটা লাভ হলো না, কিন্তু সন্ধ্যের আবছা আধার নেমে এসেছে বাইরে, আর জঙ্গলের ভিতরটা ঘুটঘুটে অন্ধকার। সবেগে নানা গাছের ডাল হিটসারের বেতের মতো জয় পতাকা বাবুর পিঠে এবং হাতে পায়ে এসে লাগছিল। হা হু তিনি হা করতে লাগলেন। কালু আরো ভিতরে ঢুকে পড়তে লাগলো। সপাং করে পিঠে একটা কচি বাঁশের ডগা লাগতেই জয় পতাকা বাবু বলেই মাথাটা যেই তুলেছে গুদাম গাছের ডাল তার কপালে এসে লাগলোই। জয় পতাকা বাবু মাটিতে ছিটকে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে কে যেন কাছ থেকেই ভারী মোলায়েম গলায় বলে উঠল, আসুন আসুন, কি ভাগ্য আমাদের, আসুন আসুন। জয় পতাকা বাবু কপালটা চেপে ধরে খানিকক্ষণ ঝিম মেরে বসে রইলেন। তারপর হঠাৎ তার মনে পড়ল তিনি জয় পতাকা বাবু। মনে না পড়লেই অবশ্য ভালো ছিল, কারণ তার এও মনে পড়ল যে এই সেই ভয়াবহ মনুষ্য বর্জিত রহস্যময় পটাশগড়ের জঙ্গল। মনে পড়ার সঙ্গে সঙ্গে তার গায়ে কাটা দিয়ে উঠল ভয়। কার গলা একটু আগে শুনলেন তিনি? জয় পতাকাবাবু চারিদিকে তাকাতে লাগলেন। নিশ্চিদ্র অন্ধকারে জোনাকি চলছে, গাছপালায় বাতাসের সরসর শব্দ হচ্ছে। একটা হুতুম পেঁচা আর এক ঝাঁক শিয়ালের ডাক শোনা গেল। কেমন একটা বোটকা গন্ধও পাচ্ছেন জয় পতাকা বাবু। তার ভরসা এই যে কাছাকাছি মানুষ আছে। একটু আগেই ভারী বিনয়ী আর মোলায়েম একটা মানুষের কণ্ঠ তিনি শুনতে পেয়েছেন। জয় পতাকা বাবু গাটা ঝেড়ে উঠে দাঁড়ালেন, তারপর বললেন, কে? কেউ কি আছেন কাছাকাছি? কেউ কোনো জবাব দিল না, তবে একটা চাপা হাসির একটা ভারী ক্ষীণ শব্দ শুনতে পেলেন জয় পতাকা। গায়ে আবার কাটা দিল। যতদূর জানা যায় সাহেব শিকারীরা অব্দি এই জঙ্গলে এড়িয়ে চলত। আর ডাকাবুকো শ্যাম লাহিড়ী একবার ঢুকেছিলেন। কি হয়েছিল কে জানে। শ্যাম লাহিড়ী ভারী চাপা স্বভাবের গম্ভীর মানুষ, কাউকে সেই অভিজ্ঞতার কথা বলেননি।
তবে নিজে আর কখনো ঢোকেননি এই জঙ্গলে। জয় পতাকা খানিকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে চারিদিকটা অন্ধকারে অনুভব করার চেষ্টা করলেন। জঙ্গলটা শহরের উত্তর দিকে, সুতরাং তিনি যদি দক্ষিণ দিকে এগোন তাহলে এক সময় জঙ্গলের বাইরে গিয়ে পৌঁছাতে পারবেন, কিন্তু দিক ঠিক পাবেন কি করে? এই ভয়ঙ্কর অন্ধকারে নিজের হাতের তেলও অবধি দেখা যাচ্ছে না যে। সুতরাং তিনি ঠিক করলেন নাক বরাবর এগিয়ে যাবেন। পটাশগড়ের জঙ্গলে রাত কাটানোর কথা ভাবাই যায় না। জয় পতাকা যেই পা বাড়িয়েছেন অমনি সেই মোলায়েম গলা যেন বলে উঠল, ঠিকই যাচ্ছেন। গলাটা এত ক্ষীণ আর এত দূর থেকে এলো যে সেটা আসলে গলা না মনের ভুল তা বুঝতে পারলেন না জয় পতাকা। তবে তিনিও ভারী বিনয়ের সঙ্গে বললেন, আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তবে ভারী ভালো হয়, বড় বিপদে পড়েছি। এ কথার কেউ জবাব দিল না। জয় পতাকা কিছুক্ষণ অপেক্ষা করল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে হতাশ হয়ে এগোতে লাগলেন। বন জঙ্গলে এগোনো ভারী শক্ত, পদে পদে বাধা, ঝোপঝাড়, কাটা গাছ, লতা পাতা সবই পথ আটকায়। পায়ে লতা জড়িয়ে দুবার মুখ ছুটে পড়ল জয় পতাকা। তবে নিচে গাছের পাতা আর লম্বা ঘাসের আস্তরণ আছে বলে তেমন ব্যথা পেলেন না। কেটে গেছে মনে হয়। একবার খুব কাছ দিয়ে একটা মস্ত বড় প্রাণী দৌড়ে চলে গেল। দুবার ক্রুদ্ধ বাঘের গর্জন শুনতে পেলেন দূর থেকে। বুকটা ভারী টিপ টিপ করতে লাগলো, কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। আজ বিকেলে যে দুঃসাহসের সঙ্গে উনি খ্যাপা ষাঁড়ের মোকাবিলা করেছেন, সেই সাহসের কিছু তো এখন অবশিষ্ট আছে। সেই সাহসী ভর করেই জয় পতাকা এগোতে লাগলেন। এগোনোর পথে কোনো বাধাই তাকে আটকাতে পারছিল না। হঠাৎ খানিকটা স্যাঁচেতে জমি পেলেন পায়ের তলায়। আরো কয়েক পা এগোতে ভসাত করে হাঁটু অব্দি ডুবে গেল কাদায়। তারপর কোমর অব্দি বড় ঠান্ডা জল। জয় পতাকা পরোয়া না করে শীতে হিহি করে কাঁপতে কাঁপতে বাবারে গতি বজায় রাখলেন বটে। অবশ্য এটা ঠিক শীতকাল নয়, শরৎকাল। তবু এইসব পাহাড়ি অঞ্চলে একটু ঠান্ডাই পড়ে যায় এই সময়। জয় পতাকা শীত প্লাস ভয় প্লাস উৎকণ্ঠাতে কাঁপছেন। বাবা, হঠাৎ সামনে ফুস করে একটা নীলচে আলো লাফিয়ে উঠল শূন্যে। ভুতুরে লণ্ঠনের মধ্যে কিছুক্ষণ নিরালম্ব হয়ে দুলতে লাগলো, তারপর নিভে গেল। ফের একটু দূরে আর একটা আলো লাফিয়ে উঠল। অন্য কেউ হলে এই কাণ্ড দেখে চেঁচাত। জয় পতাকা আলোয়ের কথা জান, তাই চেঁচালেন না। যদিও প্রথম
আলেয়াটা দেখে তার চেঁচাতে ইচ্ছা হয়েছিল। জলা পার হতেই অনেকক্ষণ সময় লাগলো। জয় পতাকা যেন পরিশ্রান্ত বোধ করছেন এবার। জলা থেকে ডাঙায় উঠে একটু জিরিয়ে নেবেন কিনা ভাবছেন, এমন সময় সেই মোলায়েম কণ্ঠস্বর বাতাসের ফিসফিসানির মতো বলে উঠল, এখন যে সময় নষ্ট করার মতো সময় নেই। সাহেবের ডিনারের সময় হয়ে এলো যে। কথাটার মানে কিন্তু কিছু বুঝতে পারলেন না জয় পতাকা। তবে বসতে তার আর সাহস হলো না। কোমরের লাল শাড়িটা খুলে হাত পা একটু মুছে নিয়ে ফের এগোতে লাগলেন। ধুতি পাঞ্জাবি জলে ভিজে একেবারে সব করছে। দিগ্ভ্রান্ত, শ্রান্ত, ক্লান্ত জয় পতাকা চলতে লাগলেন। আচমকাই অন্ধকারে এক পা বাড়াতেই তিনি টের পেলেন সামনে মাটি নেই। পাটা টেনে নেওয়ার একটা চেষ্টা করলেন উনি, কিন্তু স্পষ্ট টের পেলেন কে যেন তাকে পেছন থেকে একটু ঠেলে দিলেন। জয় পতাকা একেবারে লাট খেয়ে এক বিশাল খাদের মধ্যে হু হু করে পড়ে যেতে লাগলেন। পড়ছেন আর ভাবছেন, এটা কি ঠিক হয়েছে? আজই যে লোকটা অমন খ্যাপা কালো ষাঁড়কে জব্দ করলো, আর তার প্রতি ভগবানের একই বিচার। তবে কি কিছু লোক ঠিক কথাই বলে? লালু কি তাহলে সত্যি শিবের স্যার? তার পিঠে সওয়ার হওয়ার কি আমার উচিত হয়নি? পড়তে অনেকটা সময় লাগছিল জয় পতাকা বাবুর। সেই ফাঁকে তিনি একটা হাই তুললেন এবং একবার আর মোড়াও ভেঙে দিলেন। তারপর দ্বিতীয় হাইটা তুলতে গিয়ে একটা ধপার শব্দ শুনলেন এবং শরীরে একটা প্রবল ঝাঁকুনি লাগে। বুঝলেন যে তিনি পড়েছেন, তবে বেঁচে আছেন কিনা বুঝতে পারছেন না। শ্বাস অবশ্য চলছে, বুকটাও টিকটিক টিকটিক করছে। খাদের মধ্যে অন্ধকার, আরো জমাট, আরো নিরেট। জয় পতাকা চারদিক হাতড়ে বুঝতে পারলেন তিনি পড়েছেন রাজ্যের জমি থাকা শুকনো নরম পাতার পচা ডালপালার উপর। সেটা এতই নরম যে ফোম রবারের গতিকেও হার মানাই একবার। উফ, জয় পতাকা বাবুর ইচ্ছে হচ্ছিল এখানে শুয়েই বাকি রাতটা কাটিয়ে দেন তিনি। কিন্তু সেই মোলায়েম কণ্ঠস্বর এখনো সঙ্গ ছাড়েনি। বলে উঠল, ডিনারের ঠং যে বেজে যাবে, সাহেব ভারী রাগ করবেন তাহলে। কণ্ঠস্বরটি জারি হোক, লোকটি হয়তো তেমন খারাপ নয়। তাছাড়া ডিনারের কথা বলছে। জয় পতাকার পেটে এখন দাও দাও খিদে। সুতরাং একটু দম নিয়ে তিনি খাদ থেকে উদ্ধারের ফিকির ভাবতে লাগলেন। আপাত দৃষ্টিতে এই গভীর খাদ থেকে উদ্ধারের কোনো পন্থাই নেই। যদিও বা থাকে, এই অন্ধকারে তা খুঁজে পাওয়ার ভরসা নেই একেবারে। লতাপাতা বেয়ে যদি ওপরে উঠতে হয়, তাও খুঁজে পাওয়ার ভরসা নেই। লতাপাতা বেয়ে যদি উপরে উঠতে হয়, তাহলেও জয় পতাকা পেরে উঠবেন না। তার গায়ে আর জোর নেই। জীবনেও তিনি ব্যায়াম ট্যাম করেননি, কেবল বই পড়েছেন। এগোলেই হবে, পথ পেয়ে যাবেন, সেই মোলায়েম গলাটি বলল। জয় পতাকা সুতরাং বেজার মুখ করেই এগোলো। সরু খাদ, লম্বা একটা গলির মতো। কোনো সময়ে ভূমিকম্পের ফলে
হয়তো মাটির গভীর ফাটল ধরেছিল, সেটাই এখন হা করা খাদ। দুদিকে হাত বাড়ালেই এবড়ে খেবড়ে দুটো দেওয়ালি স্পর্শ করা যায়। জয় পতাকা এরোপ্লেনের মতো দুদিকে হাত বাড়িয়ে সাবধানে এগোতে লাগলো। 10-12 পা হাঁটতে ডান ধারে আর একটা গলি। কে যেন সেই গলির ভেতর থেকে চাপা গলায় বলে উঠল, আসুন আসুন, এই পথ। জয় পতাকা অগ্রপশ্চাৎ না ভেবে ঢুকে পড়লেন গলির মধ্যে। কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু পায়ের নিচে বেশ মসৃণ মাটি। একটা ঢালু বেয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠে গেছে। অতক্ষণ ধরে যে হাঁটতে হলো তা জয় পতাকার হিসেব নেই। হাঁটছেন তো হেঁটেই চলেছেন, হাঁটছেনই, পথ আর ফুরোচ্ছে না। জয় পতাকার বুদ্ধি বিবেচনা তেমন কাজ করছে না এখন। মাথাটা কেমন ধোয়া ধোয়া লাগছে। ধকল তো বড় কম যায়নি। তিনি যন্ত্রের পুতুলের মতো হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যেন ঘুমিয়েই পড়লেন। হঠাৎ মনে হলো পথ শেষ হয়েছে, সামনে ফাঁকা জমি। চোখ কষলে জয় পতাকা চাইলেন, দেখলেন বেশ মাখো মাখো একটু চাঁদের আলো দেখা যাচ্ছে আকাশে। সামনে ঝোপঝাড় থাকলেও তেমন বড় গাছপালা নেই, আর জ্যোৎস্নায় অনেকটা বালিয়ারি চিকচিক করছে। জয় পতাকা আরো কয়েক পা এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালেন। দৃশ্যটা খুবই রহস্যময়। বালিয়ারির ঠিক মাঝখানে একটা বাড়ির মতো কিছু দেখা যাচ্ছে না? হয়তো একটা বাড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে, বেশ বড় বাড়ি, তবে অন্ধকার। জ্যোৎস্নায় সেটাকে ধ্বংসস্তূপ বলেই মনে হতে লাগলো তার। জঙ্গলের মধ্যে হরিণের গলা ছাড়বার মতো বিশ্রী হ্যাঁ হ্যাঁ ডাক শুনতে পেলেন। তারপরে চাপা একটা গর্জন। এক সিংহওয়ালা হরিণ তীর বেগে পিছনে জঙ্গল থেকে বেরিয়ে এসে বালিয়ারি পড়ে ছুটতে লাগলো, কিন্তু 10 কদমও যেতে পারল না। জয় পতাকা বিস্ময়ে গোলাকার চোখে দেখলেন, কি হরিণটার 4টে পা বালিতে বসে গেল। তারপর তারপর পেট অব্দি, তারপর সমস্ত শরীরটা মাত্র কয়েক সেকেন্ড অদৃশ্য হয়ে গেল বালির তলায়। একটা চিতা বালিয়ারির ধারে কিছুক্ষণ পায়চারি করে আবার জঙ্গল ঢুকে গেল। জয় পতাকা শুকনো মুখে একটা ঢোক গেলেন। এই সাংঘাতিক জোড়াবালির মাঝখানে বাড়ি তৈরি করেছিল কে? কিভাবে বা করলো? হঠাৎ তার মনে পড়ল পটাশগড় নামটা যা থেকে হয়েছে তা আসলে একটা কেল্লা। এই কেল্লার নামে পটাশগড়। শোনা যায় সাধারণত কেল্লার 4 ধারে পরীক্ষা থাকে। পটাশগড়ের 4 ধারে পরীক্ষা ছিল না, ছিল চোরাবালি। কেল্লা যারা আক্রমণ করতে আসতো তাদের সমাধি রচিত হতো চোরাবালিতে। পটাশগড়ে তাই বাইরের শত্রু কখনো ঢুকতে পারত না। কিন্তু এই গল্প কিংবদন্তি বলে জয় পতাকা বিশ্বাস করেননি। তাহলে কি এই সেই কুখ্যাত পটাশগড়? জয় পতাকা অবিশ্বাসের চোখে চেয়ে রইলেন। চারিদিকে হাহাকারের মতো চোরাবালি, মাঝখানে একটা ধ্বংসস্তূপ। কি অদ্ভুত দেখাচ্ছে মৃদু জ্যোৎস্নায়।
ডিনারের আর বেশি দেরি নেই, সময় হয়ে এলো যে। জয় পতাকার চারিদিকে স্ত্রস্ত হরিণের মতো তাকালেন। ফাঁকা জায়গা, কেউ লুকিয়ে থাকলেও আন্দাজ করতে পারতেন, কিন্তু কেউ কোথাও নেই। ফের যখন বাড়িটার দিকে ফিরে তাকালেন জয় পতাকা, তখন তার চক্ষু স্থির হয়ে গেল। ধ্বংসস্তূপ আর নেই, সেই জায়গায় ছোট্ট একটা দোতলা কেল্লা যেন দূরে স্নান করে ঝকঝক করছে। ঘরে ঘরে বাতি জ্বলছে, কি সৌন্দর্য দেখাচ্ছে। যান, সামনেই রাস্তা, সাহেব অপেক্ষা করছেন আপনার জন্য। কে আপনি? হুঙ্কার দিলেন জয় পতাকা। কেউ জবাব দিল না। একটা দমকা বাতাস হা হা করে বয়ে গেল শুধু। জয় পতাকা ফিরে যাওয়ার জন্য পা বাড়ালেন, কিন্তু পারলেন না। পায়ে পায়ে তিনি এগিয়ে যেতে লাগলেন সম্মোহিতের মতো। আশ্চর্যের বিষয়, তিনি বালিয়াড়িতে নামবার আগেই একটা শিয়াল কোত্থেকে এসে তার আগে নেমে পড়লেন। তারপর তার দিকে একবার ঘাড় ঘুরিয়ে নিয়ে দুলকি চালে চলতে লাগলো। চোরাবালিতে শিয়ালটা ডুবল না। জয় পতাকা শিয়ালটার পিছু পিছু হাঁটতে লাগলেন। এবার পায়ের নিচে বেশ শক্ত আটো বালি, কোথাও তেমন ভুসভুসে নয়। তাহলে কি ধরে নিতে হবে যে চারিদিকে চোরাবালি থাকলেও কেল্লায় যাওয়ার একটা রাস্তা আছে? জয় পতাকা তার পকেট থেকে একটা কাঁচা টাকা বের করে পাশে 1.5 ফুট তফাতে ছুড়ে দিল। সেটা ফোঁস করে ডুবে গেল। জয় পতাকা তার সস্তার কলমটাও ছুড়ে দিয়ে পরীক্ষা করলেন, সেটা চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। বেশ বোঝা যাচ্ছিল চোরাবালির ভিতর দিয়ে একটা সরু চোরা পথ রয়েছে কেল্লায় যাওয়ার জন্য। সেটা হাতখানিকে চেয়ে বেশি চওড়া নয়। ভুলে একটু পা এদিক ওদিক পা ফেললে বেমালুম ভালির মধ্যে গায়েব হয়ে যেতে হবে। জয় পতাকা শেয়ালটার পিছু পিছু চলতে লাগলেন। কেল্লার জমিতে যখন পা রাখলেন তিনি, তখন উদ্বেগ আর উৎকণ্ঠায় তার ঘাম হচ্ছে। কিন্তু চারিদিকে বালিয়াড়ির মধ্যে চমৎকার মরুদ্যানের মতো বাগান দেখে জয় পতাকার প্রাণটা জুড়িয়ে গেল। ভারী সুন্দর বাগান। পাথরে বাঁধানো ফোয়ারা থেকে জল ছড়িয়ে পড়ছে গোল পাথরের চৌবাচ্চায়। কেল্লাটি বেশ ছোট, শ্বেত পাথরের চওড়া সিঁড়ি উঠে আছে উপরের দিকে। সামনেই সিং দরজা। জয় পতাকা নির্বিঘ্নে সিং দরজায় পৌঁছে চারিদিকে চাইলেন। কোনো পাহারাদার নেই, মানুষজন নেই, কিন্তু ভিতরের ঘরে ঘরে ঝাড়বাতির উজ্জ্বল আলো জ্বলছে। পিয়ানোর মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। ক্ষুধাতুর ক্লান্ত জয় পতাকা ভিতরে ঢুকলেন। আসুন আসুন, ডান দিকে ডাইনিং হল, ঢুকে পড়ুন। সেই মোলায়েম গলা। জয় পতাকা চারিদিকে আবার চাইলেন, কেউ নেই। ডান দিকে একটা টানা চওড়া বারান্দা, ঝকঝক করছে পরিষ্কার বারান্দা। বারান্দা পেরিয়েই মস্ত লম্বা ডাইনিং হল। অন্তত 50 জন বসে খেতে পারে এত বড় মেহগনির টেবিল। তার উপর মোমদানিতে সার মোম জ্বলছে। ওপর জ্বলছে অন্তত 10টা ঝাড়বাতি। টেবিলের ওপরে থরে থরে খাবার সাজানো।
গন্ধে বাতাস মোমো করছে একেবারে, কিন্তু কেউ নেই। জয় পতাকা থমকে দাঁড়িয়ে আছেন। হঠাৎ একটা শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখলেন টেবিলের চারধারে সাজানো চেয়ারের মধ্যে একটা চেয়ার কে যেন পিছনে টেনে সরিয়ে ডিনারের সময় হয়েছে। সেই বিনয়ী গলা, ডিনারের সময় হয়েছে, সেই বিনয়ী গলা। হঠাৎ একটা মিষ্টি গং বেজে উঠল অলক্ষণে। জয় পতাকা সম্মোহিতের মতো টানা চেয়ারটাই বসলেন। ভারী অস্বস্তি হচ্ছে, গা ছমছম করছে, আবার খিদেও ভয়ানক। একটু দ্বিধাগ্রস্ত হতে তিনি চামচ তুলে নিলেন, তারপর খাওয়া শুরু করলেন।